এই গভর্নমেন্টের মতো লাকি গভর্নমেন্ট আপনি খুব কম পাবেন। একটা বছরের বেশি সময় ধরে আর্মি পুরো গার্ড দিয়ে রাখছে। আপনার তো দরকার ছিল না একটা রক্ষী বাহিনী ক্রিয়েট করার। এত বছর যেই সিস্টেমটা নির্বাচন হয়ে আসে নাই, এখন এই তড়িঘড়ি করে আপনার এই সিস্টেমটাই লাগবে, এটার কারণটা তো খুব স্পষ্ট। এটা এখন সাধারণ মানুষও বোঝে। আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিব, এটা বেইজিং, ওয়াশিংটন অথবা নয়াদিল্লি নিয়ে দিবে না। ইসলামে বলা আছে আপনি নেতা নির্বাচন করবেন নেতাকে দেখে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন টেক ওভার করলেন তখন ওনার পরিচিত যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে মনে করেন যে এনে বিভিন্ন জায়গায় বসাইছেন। আপনি আমাকে বলেন তো, এই উপদেষ্টা পরিষদের কতজন উপদেষ্টাকে আপনি বাই নেম চেনেন, চেহারা দেখলে চিনতে পারেন? একটা ঝুলন্ত সরকার, একটা দুর্বল সরকার অনন্তকাল ক্ষমতায় থাকবে। লেনদেন চুক্তি হয়েছে, আপনি আমাকে প্রধান উপদেষ্টা বানাবেন, তার বিনিময়ে আপনাকে 3টা উপদেষ্টা পদ ছেড়ে দিব আমি। পিয়ারের মাধ্যমে ফ্যাসিবাদ সবচেয়ে বেশি লাভবান হবে। কলকাতায় মনে করেন যে অস্থায়ী গভর্নমেন্ট বানায় রাখবেন, আর মনে করেন যে বাংলাদেশে নির্বাচন করবেন, ওরা আপনাকে শান্তিতে নির্বাচন করতে দিবে? দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, এবং আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন জনতার দলের মুখ্য সমন্বয়ক ডেলেজ খান। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে, আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সমসাময়িক রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গে। এই বিষয়ে আমরা আজ আলোচনা করব। শুরুতেই রহমতুল্লাহ, আমি আপনার কাছে একটু আসতে চাই যে সম্প্রতি রাজপথে ইসলামী দলগুলো যুগপৎ আন্দোলনে বেশ কয়েকটা দাবির মধ্যে পিআর পদ্ধতির একটি দাবি রয়েছে। জনাব রহমতুল্লাহ, সম্প্রতি ব্র্যাক এবং বেসরকারি গবেষণার প্রতিষ্ঠান সানেম, এই দুটি অর্গানাইজেশন ভোটের জরিপ চালিয়েছিল। দুটি জরিপেই কিন্তু বিএনপির একচ্ছত্র আধিপত্য প্রকাশ পেয়েছে, যেখানে দেখা গিয়েছে বিএনপির জামায়াত এবং তারপর এনসিপির অবস্থান। সেই হিসেবে পাল্টাতে কি জোট করে ইসলামী দলগুলো পিআরের দাবি তুলছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে কালের কণ্ঠের অসংখ্য দর্শক শ্রোতা মণ্ডলী, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমার সহ আলোচক জনাব ডেলেজ খান। বিষয়টা হচ্ছে যে রাজপথে মিছিল করা, আন্দোলন করা, দাবি দেওয়া, জানানো, এটা কিন্তু গণতন্ত্রেরই একটা পথ। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে কিছু দাবি দেওয়া নিয়ে রাস্তা বিক্ষোভ করা, মিছিল করা, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা, এটা গণতান্ত্রিক রীতিনীতিতে কোনো বাধা আছে বলে আমি মনে করি না। এবং যেটা গত 15 বছর আওয়ামী লীগ যে সুবিধাটা দেয় নাই, সেই সুবিধাটা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সে আমলে তারা করতে পারছে বা আমরাও করতে পারছি। এর গণতান্ত্রিক সৌন্দর্য। না, গণতান্ত্রিক সৌন্দর্য ঠিক আছে, কিন্তু একটা বিষয় তো আলোচনার টেবিলে, সেটা রেখে রাজপথে কেন? প্রশ্নটা হচ্ছে এইখানটাতে। প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা শান্তিপূর্ণ পরিবেশে যেখানে আলোচনা চলছে, সেই আলোচনার টেবিলে রেখে তারপরে সেই বিষয়গুলোর সমাধান না হওয়ার আগেই রাজপথকে উত্তপ্ত করার, এটার পিছনে কি কারণ আছে? এটার অনেকগুলো কারণ থাকতে পারে। আপনি ধরেন এমন এমন বিষয়গুলোকে নিয়ে তারা রাজপথে মিছিল করার পর্যায়ে বা বিক্ষোভ করছে, যেই বিষয়গুলো অতীতে জনগণ এই বিষয়গুলোর সঙ্গে খুব একটা সম্পর্কিত বা পরিচিত ছিল না। তারা হঠাৎ করে এটা নিয়ে এত সিরিয়াস হয়ে গেল কেন? ইভেন আমি যদি বলি 6 মাস আগেও তারা এই বিষয়গুলো নিয়ে এত সিরিয়াস ছিল না। সিরিয়াসটা কখন হলো? সিরিয়াসটা হলো তখন যে যেই দলগুলো যুগপৎ কর্মসূচি পালন করছে, তারা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দেশের সামগ্রিক পরিস্থিতির কোনো উন্নত হয় নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় নাই, দেশের মানুষের দ্রব্যমূল্য তাদের নাগালের মধ্যে আসেনি, নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। একটা ঘোলাটে পরিস্থিতি। সেইখান থেকে দেশটাকে উদ্ধার করার মতো অভিজ্ঞতার অভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার পদে পদে ব্যর্থ হচ্ছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কিছু উন্নতি হয়েছে।
তাদের উন্নতিটা কীরকম হয়েছে, তারা ভাবতেছে যে এখন সরকারে তারা আছে, সরকারের প্রভাব প্রতিপত্তি তারা ব্যবহার করতে পারছে বিভিন্ন জায়গায়। আজকে যারা এই যুগপৎ কর্মসূচি পালন করছে তারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি। কিন্তু মনে রাখবেন যে এই রাজনৈতিক দলগুলো যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদ বহাল থাকা অবস্থায় ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল যখন কর্মসূচি ঘোষণা করেছিল, এই কি বলে এটা, যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছিল, তখন কিন্তু এই রাজনৈতিক দলগুলো এগিয়ে আসেনি। এবং তাদের মধ্যে থেকে কোনো কোনো দল একেবারে নিশ্চুপ ছিল, আর কোনো কোনো দল খুব বড় বড় কথা বলেছে এবং বড় বড় সমাবেশ করেছে, সরকারকে গালিগালাজ করেছে, কিন্তু তাদের 5টি লোক কোথাও গ্রেফতার হয় নাই, তাদের একটি মানুষ গুম হয়নি, তাদের 10টি মানুষ কোনো জায়গায় নির্যাতনের শিকার হয়নি। এবং তারা কোনো না কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বিঘ্নে লঞ্চ বাস রিজার্ভ করে ঢাকায় এসে বড় বড় সমাবেশ করে আবার নির্বিঘ্নে চলে গিয়েছিল। এমন সময় করেছে যেই সময়টাতে 10 জন মানুষ যদি বিএনপির পরিচয়ে কেউ রাজপথে নেমে আসে, তাহলে তাদেরকে সাথে সাথে গ্রেফতার করা হতো, রিমান্ডে নেওয়া হতো, গুম করে ফেলা হতো। তারাও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি। তো এই যুগপৎ কর্মসূচির মধ্য দিয়ে 2-3টি জিনিস খুব স্পষ্ট। একটা হলো যে একটা নির্বাচনের পরিবেশের দিকে যখন দেশ এগিয়ে যাচ্ছে, দেশের এই অস্থিতিশীলতা থেকে দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার জন্য একটি গণতান্ত্রিক সরকারি বিকল্প নেই, বিএনপি প্রথম দিন থেকেই বলে আসছিল, অন্যান্য রাজনৈতিক দল বলে আসছিল। কিন্তু নির্বাচন হওয়ার পরে এই দলগুলোর জনগণের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু আছে এই শঙ্কায় তারা চাচ্ছে না নির্বাচনের মাঠে যাওয়ার জন্য। তাদের সেই সাহস নেই, কারণ তাদের অতীত ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে এই বিষয়ে একটা চমৎকার পর্যবেক্ষণ কিন্তু জাতির সামনে স্পষ্ট আছে। তাহলে নির্বাচনটা যাতে না হয়, নির্বাচনটাকে ভণ্ডুল করা বা নির্বাচনটাকে আরো পিছিয়ে দেওয়া, তাতে করে দেশ থাকুক, দেশের গণতন্ত্র থাকুক, স্বাধীনতা সমবত থাকুক না থাকুক, কিছু আসে যায় না। তাদের দলীয় স্বার্থটাকে হাসিল করবার জন্যই তারা এই ধরনের আমি বলবো যে অহেতুক ইস্যুকে সামনে এনে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করছে। এবং এর মধ্যে সরকারের একটা অংশের যোগসাজশ থাকতে পারে, সেটা আমি মনে করি। কারণ কি, সরকারের মধ্যে শুরু থেকেই দেখবেন যে এই সরকার ক্ষমতা আসার পরে আসলে তো এই সরকারের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমি আপনার কাছে আসবো, কিন্তু সেটা না করে তারা ইসলামী দলগুলোকে একটি অংশ ক্ষমতা বা লোভে পড়ে এই দলগুলোকে তারা আশকারা দিচ্ছে যাতে তারা একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করে। ধন্যবাদ। আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আরো একবার আসবো। ডেলেজ খান, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস, যদি ধরেই নেই ফেব্রুয়ারিতে নির্বাচন, এই সময়ের মধ্যে রাজপথে যুগপৎ আন্দোলন, এটি নির্বাচনের জন্য আশঙ্কা নাকি চ্যালেঞ্জ? আপনার পর্যবেক্ষণ কি বলছে? ধন্যবাদ। বাংলাদেশের মানুষের একটা দীর্ঘ আকাঙ্ক্ষা যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, কারণ বিগত ফ্যাসিস্ট আমলে সাকসেসিভলি আমরা ইলেকশন রিগিং এবং ডামি প্রার্থীর মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকশন দেখে দেখে বাংলাদেশের মানুষ এবং জনগণ যারা ভোটার তারা আশাহত। কিন্তু আমি আপনার মাধ্যমে আপনাকে এবং আপনার অনুষ্ঠানের যে দর্শক আছে এবং আমাদের বিজ্ঞ সহ আলোচক যিনি আছেন তাদের সবার কাছে সালামের সহিত একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে 5ই আগস্ট যে আন্দোলনটা হয়েছিল, এটা কি নির্বাচনের জন্য হয়েছিল? প্রবাবলি নট। কারণ ওখানে যে কয়েকটা ধারাবাহিক চাহিদা ছিল তার ভিতরে নির্বাচন ছিল না। নির্বাচন কেন প্রাসঙ্গিক হয়ে উঠল? বাংলাদেশের যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো আছে, বড় বড় দলগুলো আছে,
তারা শুরু থেকেই নির্বাচনের কথা বলে আসছে, কারণ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, রাজনৈতিক সরকার আসবে এবং সেই সরকার দেশ পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দাবিটা এখন জনদাবিতে এবং জন আকাঙ্ক্ষায় কেন পরিণত হলো? আজ থেকে কিছুদিন আগেও যেই মানুষটা বলতো যে এই ইন্টারিম গভর্নমেন্ট 5 বছর থাকুক, 10 বছর থাকুক, কোনো সমস্যা নাই, সেই মানুষটা এখন বলতেছে যে তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে একটা স্ট্যাবিলিটি দেখতে চাই। কেন? কারণ ইন্টারিম গভর্নমেন্ট যে প্রত্যাশা নিয়ে আমাদের কাছে এসেছিল, অথবা আমরা তাদের কাছে যে প্রত্যাশা পুট করেছিলাম, সেই প্রত্যাশা রাখতে তারা প্রকারান্তে ব্যর্থ বলতে হবে। কারণ কি? কারণ অভাবনীয় স্বজনপ্রীতি দেখাচ্ছেন এই ইন্টারিম সরকারের সরকার প্রধান যিনি আছেন, এবং এটা দৃষ্টিকটু পর্যায়ে চলে গিয়েছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে তার যে মূল দায়িত্ব ছিল সেটা হচ্ছে যে সকল পক্ষকে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, সেখানেও তাদের স্বজনপ্রীতি এবং পক্ষপাত মানুষের কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে। এখন আপনি যেটা জানতে চাচ্ছেন যে যুগপৎ আন্দোলন এই পর্যায়ে কেন বেগবান হতে শুরু করেছে, এই কারণে বেগবান হতে শুরু করেছে কারণ জনমানসে বুদ্ধিমান যারা নির্বাচন ব্যাপারটা বোঝে, তাদের ভিতরে একটা আশঙ্কা কাজ করছে। এখন যেই দেশের পুলিশ বাহিনী এখনো সংগঠিত হয় নাই, যেই দেশের সেনাবাহিনী 1 বছরের বেশি সময় ধরে এখনো গ্রাউন্ডে পড়ে আছে, তাদের মূল কাজ বাদ দিয়ে পুলিশিংয়ের জব করার চেষ্টা করছে, যেই দেশে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নিজেদের গুছিয়ে উঠতে পারে নাই, এবং এই 2005 সালে এই কমিশন মানে গঠন হওয়ার পর থেকে অদ্যাবধি একটা মাত্র তারা প্রপার ইলেকশন দেখেছে। সুতরাং তাদের যোগ্যতা এবং তাদের সামর্থ্য নিয়ে জনমানুষের ভিতরে একটা আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন ফেব্রুয়ারিতে দিয়ে দেওয়া যেতে পারে, যেনতনভাবেই দিয়ে দেওয়া যেতে পারে, বাট এর রেজাল্ট কি হবে? একটা বিশেষ পার্টিকে আপনি অংশগ্রহণ না করলে আপনি ধারণা করে নেওয়ার চেষ্টা করছেন, অথবা একটা হাইপ দেওয়ার চেষ্টা করছেন যে ইলেকশন ইনক্লুসিভ হচ্ছে না। আরে বাবা, যারা অ্যাক্টিভলি এখন পলিটিক্স করছে তারা সবাই যদি কনভিন্স না হয়, তারা যদি উইথড্র করে, তাহলে কি ইলেকশন মানে এককভাবে কোনো একটা পার্টি সাকসেসফুল বলতে পারবে? আপনি মানে থিমেটিক্যালি খুব চমৎকারভাবে ভোট কেন্দ্র স্থাপন করলেন, ভোটার যাওয়ার ব্যবস্থা করলেন, ভোটার আসলো 5%। এটা কি গ্রহণযোগ্য ইলেকশন হলো? সুতরাং এই জায়গাগুলোতে আমাদেরকে স্ট্রিমলাইন করতে হবে, এবং এই জায়গাগুলোতে আমাদের এখনো অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। মানে এই মুহূর্তে ভেদ বিভাজন বাদ দিয়ে আমাদেরকে আসলে আরো ক্লোজ আসতে হবে, এবং ফ্যাসিবাদী শক্তি এবং আমাদের মাঝখানে একটা লাইন ড্র করতে হবে। এই লাইনটাকে ওই পাশে রেখে তারপরে আমরা সবাই মিলে, অবশ্যই এটা আমাদের দেশ, আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিব, এটা বেইজিং, ওয়াশিংটন অথবা নয়াদিল্লি নিয়ে দিবে না। সুতরাং আমাদের ডিসিশন যদি আমরা নিতে চাই, তাহলে আগে আমাদের একত্রিত হতে হবে। আমাদেরকে একই সাথে আমি আমার সিনিয়র পলিটিশিয়ান যিনি আছে তার মাধ্যমেও আমি একটা আপিল করব, সেটা হচ্ছে যে অনেকগুলো নতুন পলিটিক্যাল প্ল্যাটফর্ম উঠে আসছে, আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা আপনাদের কাছ থেকে শিখব। সুতরাং ওই গাইডেন্সটাও দরকার আছে আমাদের, সো দ্যাট উই ক্যান গো টুয়ার্ডস এ ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশন। আচ্ছা, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন, অনেকে তো বলছে যে আপনি যেটা বলছিলেন যে একটা সময় মানুষ বলতো যে এই সরকার আরো 5 বছর থাকুক, এখন এই সরকারের প্রতি মানুষের বিরক্তি ভাব অথবা প্রত্যাশার জায়গা সরকার পূরণ করতে পারছে কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হলেই ফ্রি ফেয়ার নির্বাচন হবে কিনা, বা আরো সময় লাগার প্রয়োজন আছে কিনা? ওকে, দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে প্রত্যাশা পূরণ করতে পারছে কিনা, এবং 2 নম্বর হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। না, যদি হয় তাহলে ফ্রি ফেয়ার হবে, ফ্রি ফেয়ার হবে কিনা ফেব্রুয়ারিতে যদি হয়। তো নাম্বার 1 কোশ্চেন যেটা হচ্ছে যে তারা কেন তাদের প্রত্যাশা যেটা ছিল সেটা কেন ডেলিভার করতে পারছে না। নাম্বার 1 সেটা হচ্ছে ক্রিয়েশন ওয়াজ ফল্টি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন টেক ওভার করলেন, তখন ওনার পরিচিত যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে মনে করেন যে এনে বিভিন্ন জায়গায় বসাইছেন। আপনি আমাকে বলেন তো, এই উপদেষ্টা পরিষদের কতজন উপদেষ্টাকে আপনি বাই নেম চেনেন, চেহারা দেখলে চিনতে পারেন? খুব কম, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এখানে এক ধরনের মানে লেনদেন চুক্তি হয়েছে। আপনি আমাকে প্রধান উপদেষ্টা বানাবেন, তার বিনিময়ে আপনাকে 3টা উপদেষ্টা পদ ছেড়ে দিব আমি। এই লেনদেনটা দরকার ছিল না, বাংলাদেশ এটা চায় নাই, নেপাল এটা করে নাই। আপনাকে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছে তাদেরকে দিতে হবে। এই গভর্নমেন্টের মতো লাকি গভর্নমেন্ট আপনি খুব কম পাবেন। 1 বছরের বেশি সময় ধরে আর্মি পুরো গার্ড দিয়ে রাখছে, মাঠে আর্মি বসে আছে এই গভর্নমেন্টকে সিকিউরিটি দিয়ে তাদের কাজ করতে দেওয়ার জন্য। বিপ্লব পরবর্তী একটা সরকারে এটা কাঙ্ক্ষিত, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি ফল্টি উপদেষ্টা নিয়েছেন, এই জায়গায় স্বজনপ্রীতি করার চেষ্টা করেছেন, এবং মানুষ আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলছে। আপনার তো দরকার ছিল না একটা রক্ষী বাহিনী ক্রিয়েট করার,
আপনি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি যারা আছে তাদেরকে আপনি ইনভাইট করতেন, তো তার সাথে সাথে আপনি আবার লেজুর ভিত্তিক একটা দলকে মনে করেন যে যারা এখন নিবন্ধন পায় না তাদেরকে ডাকছেন কেন? মানুষের ভেতরে তো লজিক কাজ করে, মানুষ তো ইনসাফ এক্সপেক্ট করে। তো এই জিনিসগুলোর কারণে প্রথমত হচ্ছে যে আস্থা কমে গেছে, এক। 2 নম্বর যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে ডেলিভার করবে, কখনো আপনি বন্দর নিয়ে মনে করেন যে লাফালাফি করতেছেন, কখন আপনি এই যে ইন্টারন্যাশনাল সামিট করার চেষ্টা করছেন, ফোকাসটা ডিফোকাসড হয়ে গেছে। বড় সমস্যা কি, আপনি মনে করেন যে একটা মানুষ আমেরিকাতে 30 বছর যাবত আছে, থাকার পরে ওখানে একটা সাকসেসফুল বিজনেসম্যান হয়েছে, উনি বাংলাদেশের বিজনেস কমিউনিটির কি জানে, এখানকার ক্লায়েন্ট লিড সম্পর্কে কি জানে, এখানকার কাস্টমারদের সাইকি সম্পর্কে কি জানে? আপনি চট করে তাকে নিয়ে আসলেন, এনে এখানে বসাই দিলেন, বসাইতে বললেন যে তুমি একটা সমাধান আমাকে দিয়ে দাও। সব জায়গায় তো এভাবে হয় না রে ভাই। ওনারা যদি বাংলাদেশের প্রতি এত প্রেম থাকতো তাইলে তো ওই পাসপোর্টটা স্যাক্রিফাইস করে বাংলাদেশে এসে তারপরে কাজ করতো। আমাদের সমস্যার সমাধান যদি আমাদের প্যাসকেল সম্ভবত একটা কথা বলে গেছে যে আপনার দেশের প্রত্যেকটা সমস্যার সমাধানের যদি আপনাকে বাহির থেকে মেধা আমদানি করতে হয় তাহলে আপনার দেশ কখনো আগাতে পারবে না। জি, আর আরেকটা প্রশ্ন ছিল যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় তাহলে খুবই ডিফিকাল্ট। মানে আমি কেন বলছি এটা ডিফিকাল্ট, কারণ আপনি নর্মালি চিন্তা করে দেখেন, আপনি 64টা জেলায় 300টা আসনে মনে করেন যে নির্বাচন একসাথে করার চেষ্টা করতেছেন। এখানে ট্রাস্ট ইস্যু একটা বড় ইস্যু। আমি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে আপনি জেলা ওয়াইজ যান না কেন, প্রথম 10টা জেলা তারপরে 20টা জেলা এভাবে করে মানে করেন, সেক্ষেত্রে কি হবে যে সেনাবাহিনীর উপরে লোডটা কম পড়বে, প্রশাসনের উপরে লোডটা কম পড়বে। আপনার বেস্ট পসিবল যে লটটা আছে যারা ইলেকশনটা করতে পারবে তাদেরকে আপনি প্রথমে 20টা আসনের জন্য সেট করলেন। ইন্ডিয়াতে তো 36 দিন ধরে ইলেকশন হয়। তো উনাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে যে এক রাতের ভিতরে ইলেকশনের রেজাল্ট না দিলে পরে তো মানে বিভিন্ন ধরনের মানে স্পেকুলেশনস এবং রিউমার ছড়ায় যাবে। উই নিড টু ডিল উইথ দ্যাট। আমাদের একটা ট্রাস্ট ইস্যুস আছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অল রাইট। বাট এই ট্রাস্ট ইস্যুর কারণে আমি যেন একটা নির্বাচন করে দিয়ে মনে করেন যে একটা ফিকটিশাস রেজাল্ট দিয়ে দিব, এই রেজাল্ট যদি ক্রেডিবিলিটি না পায়, জনগণ যদি গ্রহণ না করে, আন্তর্জাতিক কমিউনিটি যদি গ্রহণ না করে, তাহলে আপনার লাভ কি এতগুলো টাকা খরচ করা? মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আপনি স্থানীয় সরকার নির্বাচনটা করে একটু ট্রাই করে নিলে ভালো হতো। একটা ট্রায়াল দেয়া যেত। এক্স্যাক্টলি, আপনার ট্রায়াল এন্ড এররের ভিতরে আপনি করলে আপনার যে টোটাল ইলেকশন মেকানিজমটা আছে তার একটু মানে লুব্রিকেটেড হয়ে গেল এবং একটু অভিজ্ঞতা পেল, জনগণের পালসটা বুঝলো এবং জাতীয় ইলেকশনটা তখন আপনি খুব চমৎকারভাবে করতে পারবেন। একটু যোগ করি, সেটা হচ্ছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে হতাহতের সংখ্যা, কারণ অনেকেই চাচ্ছে যে এখন নির্বাচন না হয়ে আর কিছু সময় নিতে পারে, কোনো দল চাচ্ছে এরকম, আবার কোনো, যেমন বিএনপির কথাই যদি বলি, বিএনপি কিন্তু চাচ্ছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক, এটা যাতে ডিলে না হয়। তাহলে সেক্ষেত্রে হতাহতের সংখ্যা করছেন কিনা যে এই নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়ে থাকে তাহলে একটা ক্ল্যাশ লাগার সম্ভাবনা আছে কিনা? বিএনপি একটা বড় দল, তারা দেশ, বাংলাদেশ তো বেসিক্যালি ওই আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, এই 3টা দলই তো মনে করেন যে দেশটা চালিয়েছে একটা সময়। সুতরাং বিএনপির যে রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে এটা অত্যন্ত গোছানো এবং স্ট্রাকচার্ড। এটাকে আপনি মনে করেন যে ওই সহসা ওই রাস্তাঘাট থেকে চ্যালেঞ্জ করার মতো দল বিএনপি না, কারণ তাদের একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত একটা চেইন অফ কমান্ড আছে। সো বিএনপির যে আকাঙ্ক্ষা আছে এটা তো লেজিট আকাঙ্ক্ষা, তারা তো চাইবেই নির্বাচনটা হোক, তারা আসুক। তাদের আপনি লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যাপারটা চিন্তা করেন, উনি যখন জাক দল থেকে এসে তারপরে মানে বিএনপি গঠন করলেন তখন কি করলেন, বাংলাদেশের যেখানে যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আছে নির্মোহভাবে লোকটা দেশটাকে ভালোবাসতো, উনি তুলে নিয়ে আসছিলেন দল মত নির্বিশেষে, ভাই এগ্রি করবেন, কারণ দেশ সবার আগে দেশ, ওইটা করে তারপরে মনে করেন যে পলিটিক্সটাকে উনি থিতু করছিলেন এভাবে। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে সংঘর্ষ এবং হতাহতের সংখ্যা আছে কিনা। সংঘর্ষ এবং হতাহতের সংখ্যাটা শুধুমাত্র ওই কারণে থাকে, সেটা হচ্ছে যে যেই ফ্যাসিস্ট দলটা চলে গেছে তাদের কাছে প্রচুর টাকা আছে, তাদের স্টিল ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় তাদের যে সমর্থক, অন্ধভক্ত যারা আছে, অনুসারী যারা আছে, মুরিদ যারা আছে, তারা দেশের ভেতরে এবং বাইরে আছে। আপনি দিল্লিতে মনে করেন যে তাকে বসায় রাখবেন, কলকাতায় মনে করেন যে অস্থায়ী গভর্নমেন্ট বানায় রাখবেন, আর মনে করেন যে বাংলাদেশে নির্বাচন করবেন, ওরা আপনাকে শান্তিতে নির্বাচন করতে দিবে? বিষয়টা আমি আপনার কাছে আরো একবার আসবো বিষয়টা। ধন্যবাদ। জনাব রহমতুল্লাহ, একটু জানতে চাই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কে কয়টা জনসভা রাস্তায় করলো সেটার উপর ভিত্তি করে কি পিআর নির্ধারিত হবে, এমন একটি প্রশ্ন করেছেন। আলোচনার টেবিলে এটা ঠিক হবে, দলগুলো যখন আলোচনার টেবিলে আলোচনা করছে তখনই যুগপৎ আন্দোলন করছে। এই যুগপৎ আন্দোলন আসলে কার বিরুদ্ধে, আর এই আন্দোলনে আপনারা চাপ অনুভব করছেন কিনা? আন্দোলনটা তো আসলে আমাদের বিরুদ্ধে না,
এটি নিয়ে আমি আগেও কথা বলেছি যে আন্দোলনটা কয়েকটা উদ্দেশ্য আছে। প্রথমত নির্বাচনটাকে বিলম্ব করার জন্য একটা গোষ্ঠী বিভিন্ন কায়দায় কিন্তু চেষ্টা করে আসছিল, কারণ নির্বাচন হলে পরে জনগণের প্রতি তাদের আস্থা কম, জনগণ তাদেরকে কতটুকু গ্রহণ করবে অতীত ইতিহাস পর্যালোচনা করলে কিছুটা হলেও অনমীয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে আলোচনার টেবিলে যখন খুব বেশি সুবিধা করতে পারছে না তখন একটু বাড়তি চাপ প্রয়োগ করা। তো দুইটার একটাও তাদের উচিত না, যদিও তারা এখনকার সময়ে আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সে ঐক্য বজায় রাখার জন্য ঐক্যমতের ভিত্তিতেই ঐক্যমতের কমিশনের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা উচিত। এটা দরকার ছিল না। সেই জন্য বললাম যে এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। যেহেতু ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের পক্ষের মানুষ আমি না, সেই কারণে ওইভাবে আমি তাদেরকে ওইভাবে দোষারোপ করতে চাই না, কিন্তু তাদের উচিত ঐক্যমতের টেবিলেই এটার ফয়সালা করা। রাস্তায় মিছিল মিটিং যখন সাহস করে করা দরকার ছিল, যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বড় ধরনের ভূমিকা পালন করা উচিত ছিল, তখন আপনাদের ভূমিকাগুলো যদি সামনে নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কিন্তু দুঃসময়ে সংকটকালীন সময়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সেরকম ভূমিকা পালন করেননি। পালন করার শক্তি থাকা সত্ত্বেও আপনারা কিন্তু এক ধরনের পিছু টান দিয়েছিলেন। তো সেই কারণে এই সময়টায় এই জাতীয় কর্মসূচি পালন করে দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, জনগণকে আপনার এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে জনগণ চায়। এখন আপনি যদি মনে করেন যে পিআর চায় বা অন্য কোনো দাবি আছে, সেই আন্দোলন সেই দাবিগুলো থাকে, সেটার জন্য নিয়ম কি? নিয়মটা হচ্ছে যে আপনি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ, সেই সংসদের মাধ্যমেই তো আপনি পেশ করতে পারেন। আপনি গণতন্ত্র, আপনার যে সংসদীয় গণতন্ত্র, আপনার বয়স কম, আপনি মনে থাকবে না, সেটা হচ্ছে যে আমাদের তো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল। 1991 সালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা জাতির কাছে উপস্থাপন করা হয়েছে। বিএনপি সরকার গঠন করার পরে জাতীয় সংসদে আপনার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তো সেটা তো জনগণের কাছে যাইতে হবে। আপনার এত বছর যেই সিস্টেমটা নির্বাচন হয়ে আসে নাই, এখন এই তড়িঘড়ি করে আপনার এই সিস্টেমটাই লাগবে, এটার কারণটা তো খুব স্পষ্ট, এটা এখন সাধারণ মানুষও বোঝে। আপনি দেখবেন যে মিছিলের মধ্যে, কালকে কোন একটা ইয়েতে দেখলাম, মিছিলের মধ্যে একজনকে জিজ্ঞেস করছে পিআর কি, তখন ওই মিছিল করতেছে বলতেছে পিআর হচ্ছে নিরপেক্ষ নির্বাচন করার একটা সুন্দর পদ্ধতি, এই হলে নিরপেক্ষ নির্বাচন হবে। অর্থাৎ পিআর কি তার দলের কর্মীরাও বোঝে না, পিআর কি সাধারণ মানুষের কাছে স্পষ্ট না। আপনি যদি দেশের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের স্বার্থে যে কোনো দাবি আপনি উত্থাপন করতে পারেন, সেই দাবি উত্থাপন করার জন্য আপনি নির্বাচনের সময় জাতির সামনে ইশতেহার হিসেবে পেশ করুন। ইশতেহার দেখে যদি জনগণ মনে করে যে হ্যাঁ আপনার দলের যে ইশতেহার, সেই ইশতেহারটা আমার পছন্দ হয়েছে, আমি তাকে ভোট দেব। ভোট দিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় আসেন, সংসদে প্লেস করেন, সংসদে আপনি করেন, পরবর্তীতে আপনি এটা বাস্তবায়ন করেন। এখনই করতে হবে, এটাই হচ্ছে সন্দেহের বিষয়, যেটা কেন চাচ্ছে তারা। এবং পিআরের মাধ্যমে আপনি যেটা জানেন, অনেক আলেমোলামাও বলেছে, অনেক আলেমোলামা পিআর শরীয়ত সম্মত না। আমি আপনার ডকুমেন্টারি দিতে পারবো। কারণ ইসলামে বলা আছে আপনি নেতা নির্বাচন করবেন, নেতাকে দেখে, নেতার আদর্শ, নেতার চরিত্র, নেতার কর্মকাণ্ড দেখে তারপরে আপনি তাকে নির্বাচিত করবেন। এখানে তো সেই সুযোগ নেই। ওনারা বলছেন মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে, এইখানে মনোনয়ন বাণিজ্য আর বেশি হবে, কালো টাকার ছড়াছড়ি হবে। কারণ বলা হবে যে আমার কাছে 20টা আছে, আসো কে কত দিতে পারবা, মানে 20টা এমপি আমার কাছে আছে, আমি বিক্রি করব। আমার দলের চেয়ারম্যান যেহেতু এমপি হইতে পারে না, তার জন্য একটা দিয়ে তাকে খুশি করলাম, বা আমার দলের সেক্রেটারি সে এমপি হইতে পারে না, তাকে দিয়ে খুশি করলাম। তো এই দলের চেয়ারম্যান এবং মহাসচিব তিনি এমপি হলেন রংপুরের ভোটারদের ভোটে। বরিশালের দায়িত্ব দেওয়া হলো, বরিশালের মানুষগুলো তার সমস্যার জন্য কার কাছে যাবে? অবাস্তবিক একটা বিষয়, একটা একেবারেই অবাস্তব আমাদের দেশের প্রেক্ষাপটে, যেই বিষয়টা নিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকারের প্রচেষ্টা চালাচ্ছে। এতে করে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে,
দেশের মানুষের আকাঙ্ক্ষা ব্যর্থতায় পর্যবসিত হবে। জি, ধন্যবাদ। এবং ব্যর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে গোষ্ঠী আমাদের পিছনে বারংবার কাজ করে যাচ্ছে, সেই গোষ্ঠী লাভবান হবে। সর্বশেষ পিআরের মাধ্যমে আমি আপনাকে অসংখ্য যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে পিআরের মাধ্যমে ফ্যাসিবাদ সবচেয়ে বেশি লাভবান হবে। ধন্যবাদ। বাণিজ্য মনোনয়ন বাণিজ্য হবে এবং মানুষের আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হবে। মানুষের আস্থার জায়গা, মানুষের পছন্দের প্রার্থী সেখানে নির্বাচিত হতে পারবে না। ধন্যবাদ। ডেলেস খান, একটু জানতে চাই যে পিআরএ নির্বাচন হবে কিনা সেটা সিদ্ধান্ত নিতে গণভোট দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। অধিকাংশ জনগণ যে রায় দিবেন তারা সেই রায় মেনে নেবেন। যদি অধিকাংশ জনগণ বলে পিআরএ নির্বাচন, তাহলে পিআরএ করতে হবে, আর যদি বলে যে পিআর তারা চাচ্ছেন না, তাহলে তারা সেই দাবি থেকে সরে আসবে, এমনটা বলছেন জামায়াত ইসলামী। তো এর জন্য গণভোট দিয়ে জনমত যাচাইয়ের জন্য তারা আহ্বান জানিয়েছেন। গণভোটটা আয়োজন করা যেতেই পারে, নয় কি? ধন্যবাদ। দেখুন, আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দল, আমাদের জনতার দলে আমরা চেষ্টা করছি যে কিছু ভালো মানুষকে স্পেস করে দেওয়ার জন্য, কারণ আমরা বিলিভ করি যে জাতীয় সংসদ যে জায়গাটা, ওখানে যদি আপনি কোয়ালিটি ল মেকার্সদেরকে পাঠাতে পারেন, ভালো কিছু ল মেকার্সদের পাঠাতে পারেন যারা দেশকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে, জনগণের জন্য কাজ করবে, তাহলে ওভারঅল দেশের বাকি সব জিনিস ঠিক হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করব, আমরা অবশ্যই করছি, কিন্তু একই সাথে এটাও স্বীকার করতে হবে যে এত ছোট্ট একটা উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি কিন্তু খুব খারাপ চালাচ্ছেন না। এখন আপনার যে প্রশ্নটা ছিল যে এই পিআর পদ্ধতির কারণে গণভোটের ব্যাপারটা, ভোটের ব্যাপারটা কখন প্রাসঙ্গিক হয়? যখন ভোটার পরিষ্কারভাবে জানে যে কী নিয়ে ভোট দিচ্ছে। আপনি কি নিশ্চিত, অথবা আমরা কি নিশ্চিত যে আমাদের জনগণ পিআর পদ্ধতিটা বুঝেছে ভালো মতে? আমি আমার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম পিআর পদ্ধতিটা আমি যতটুকু বুঝেছি আমার দলের পক্ষ থেকে ব্যাখ্যা করে, এবং আমি দেখলাম যে আমি আমার সিনিয়র পলিটিশিয়ান কলিগ যে আছে তার সাথে অ্যাগ্রি করব যে আমাদের সাধারণ মানুষ কিন্তু এখনও পিআর পদ্ধতিটা সুচারুরূপে বোঝে নাই। সুতরাং এটা কার দায়িত্ব তাহলে? পিআর কি এখন নির্বাচন কমিশন বোঝাবে, সরকার বোঝাবে, এই ডক্টর আলী রিয়াজের ঐক্যমত কমিশন বোঝাবে, নাকি আমাদের যার যেরকম সুবিধা সেভাবে আমরা জনগণকে বোঝাবো? সুতরাং আগে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। একটা গণভোট কিন্তু অনেক খরচের ব্যাপার, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা অনলাইনে হবে না। আপনি যেটা বলার চেষ্টা করছেন, দিস ইজ রেফারেন্ডাম, যেটা কান্ট্রি ওয়াইড হবে, লোকজন ভোট কেন্দ্রে যাবে, পুট করবে তার ভোট। এই পুরো এক্সারসাইজটা যে আপনি করাবেন, তার আগে তো আপনার দরকার হচ্ছে যে আপনি এনশিওর করেন যারা ভোটটা দিবে, হি নোজ, হি আন্ডারস্ট্যান্ডস হোয়াট ইজ পিআর। জনতার দলের পক্ষ থেকে আমি এইটুকু অ্যাসিওর করতে পারি যে আপনি ওই যে ফার্স্ট পাস দ্য পোল বা পিটিপি যে পদ্ধতি আছে, যেটা চলমান পদ্ধতি, প্রচলিত পদ্ধতি, অথবা পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যে পদ্ধতি আছে, দুইটার কোনোটাতেই আমাদের আসলে আপত্তি নাই। কারণ পিআর যদি হয় তাহলে ছোট দল হিসেবে আমরা অ্যাডভান্টেজ পাবো, আর যদি আমাদের মানে প্রচলিত পদ্ধতিতে হয় তাহলে আমাদের যে শক্তিশালী ক্যান্ডিডেটরা আছেন তারা সুযোগ পাবে। কিন্তু আপনি যখন গণভোটের প্রশ্ন করবেন, তখন একটা যৌক্তিক মানুষ হিসেবে আমি তো ফার্স্টে বুঝবো যে আপনি ভোট দিয়ে চাচ্ছেন যে এই মগটা এখানে থাকলে ভালো হবে না নিচে থাকলে ভালো হবে। আপনি আমাকে বুঝাইছেন কিনা যে এখানে থাকার প্রোজ অ্যান্ড কনস কি এবং নিচে থাকার প্রোজ অ্যান্ড কনস কি, এইটা যখন আমি জানবো তখন না আপনি আমার মতামত চাইবেন। আপনি ক্লিয়ার করলেন না। যদি তাই হয়ে থাকে, যেটা ভাই বললেন যে কোনো একজন মানে সাধারণ মানুষ বলছে যে সুষ্ঠু নির্বাচনের মানে হচ্ছে পিআর, তাহলে তো ডেঞ্জারাস একটা অ্যানালজি এটা। ইউ নিড টু ক্লিয়ার ইট। আগে মানুষকে বুঝাইতে হবে যে পিআর কি হয়। ওই মিছিলে থাকা অবস্থায় প্রশ্ন করা হয়েছে। তাহলে এই জন্য আমার কাছে মনে হয় যে আপনি গণভোটের সিদ্ধান্তটা নেওয়ার আগে এটা নিশ্চিত করা দরকার যে আসলে মানুষ বুঝেছে কিনা, অথবা আপনি একটা ব্র্যাকেটিং করে দিতে পারেন। ওকে, 40 ইয়ার্স এন্ড অ্যাবাভ যারা আছে তারা শুধুমাত্র এই গণভোটটায় অংশগ্রহণ করবে, মেবি দেন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে এখানে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে, মানে কালেকটিভলি ভুল সিদ্ধান্ত কিন্তু হয় ভাই। আজকে যদি আমরা তিনজন মিলে ভোটাভুটি করি, আপনারা দুজন যদি ভোট দেন যে সূর্য দক্ষিণ দিকে উদিত হয়, তাহলে কিন্তু ভোটের হিসাবে আপনারা জয়যুক্ত হয়েছেন, কিন্তু পৃথিবীর শাশ্বত হিসাবে সূর্য তো আর দক্ষিণ দিকে উদিত হয় না। সো এই জায়গায় আমাদের একটু কেয়ারফুল হতে হবে। দ্যাট ইজ মাই পয়েন্ট। ধন্যবাদ। রহমতুল্লাহ, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি চাচ্ছে বিএনপি বাদে প্রতিটি দল। বিএনপি কেন চাচ্ছে না, অথবা তারা কেন নিজেদের অবস্থানে অনড়? বিষয়টা হচ্ছে যে
কোনো একটা পক্ষ এটাকে, এই জুলাই সনদটাকে নিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, আপনি দেখবেন যে 5 তারিখের পরে এই নির্বাচনের কথা বললে মনে হতো যে আমরা একটা পাপ করে ফেলছি। অর্থাৎ নির্বাচন চাওয়াটাই মনে হয় না। যেমন ভাইও এক ফাঁকে বললেন, যেটা কি নির্বাচনের জন্য হয়েছিল? তাহলে দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ, এই স্লোগানটা কখন এসছে? তো যদি দফা 1 দাবি 1 সফল হয়ে থাকে, এরপরে দাবিটা কি হওয়া উচিত? একটা ঝুলন্ত সরকার, একটা দুর্বল সরকার অনন্তকাল ক্ষমতায় থাকবে, কখনো মনে হবে 5 বছরের জন্য তাদেরকে চাই, কখনো মনে হবে যে এই মুহূর্তেই চলে যাক, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সাংবিধানিক দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যতবার, এই ভাই নেপালের কথা বললেন, নেপালের সরকার নতুন সরকার গঠন করার 2 দিন না 3 দিনের মাথায় নির্বাচনের তারিখ ঘোষণা করে ফেলেছেন, এবং যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছেন তারা ক্লাসে ফিরে গেছেন, কিন্তু আমাদের এখানে ক্লাসে ফিরে গেছেন, উপদেষ্টা হয়েছেন। আমরা কিন্তু উপদেষ্টা বানানোর চেষ্টা করেছি। তো ওইটাই ছিল রং মেসেজ। বাংলাদেশের মানুষ আবেগের কারণে অনেক কিছু অনেক সময় ভুলে যায় বা করে ফেলে, কিন্তু করার পরে আপনি ধরেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বললেন যে ভালো মানুষ চিনবে কিভাবে? ভালো মানুষ চিনলেও তো ভালো মানুষ অনেক কিছু করতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আমরা ভালোই জানি, এখনও জানি, ভালো মনেও করি, কিন্তু ওই যে বললেন আত্মীয়তা বা ব্যক্তি সূত্রের কারণে তিনি দেশের কি পয়েন্টে এমন এমন লোকদেরকে বসিয়েছেন, যাতে করে এখন বলতেই হচ্ছে যে একেবারে আত্মীয়তাকরণ বা কি বলে এটাকে, এই কারণে তো আপনার মূল থিমটা ব্যর্থ হয়ে গেছে। আমি আপনাকে যে বিষয়টা বলতে চাই, আপনার মূল বক্তব্যটা ছিল মনে হয় আপনি মূল জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তি চাচ্ছে, এখনই চাচ্ছে কি? ও আমি বললাম 5 তারিখের পরে কিছু কিছু জিনিস, যেমন দ্বিতীয় স্বাধীনতা, অদ্ভুত, মুক্তিযুদ্ধের পাশাপাশি একটা ছাত্র গণ অভ্যুত্থান, সেটা মুক্তিযুদ্ধের পাশাপাশি মুক্তিযুদ্ধের থেকেও বেশি কেউ কেউ প্রচার করা শুরু করলো। এটা তো আমার দেশের অস্তিত্বের প্রতি অনীহা প্রকাশ করা, আমার দেশের অস্তিত্বকে অস্বীকার করা। সংবিধান, এই সংবিধান মানা হবে না, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এই জিনিসগুলো কি আপনি মনে করেন যেগুলো মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নেয়? নতুন সংবিধান কেন? সংবিধান কি ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় নাকি? সংবিধানের কোনো কোনো ধারা রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে পরিবর্তন হয়, পরিবর্তন হতেই পারে। তাহলে জুলাই সনদের বিষয়ে যদি আপনারা এই যে সংস্কারের নামে যে 1 বছর 1.5 বছর সময়টা পার করলো, সংস্কার করার দায়িত্ব কি সরকারের ছিল? আমরা ইনিয়ে বিনিয়ে বলি যে হ্যাঁ কিছু সংস্কার হওয়া উচিত, কিছু সংস্কার না হলে কেন এতগুলি রক্ত ঝরেছে। আমি একেবারে পরিষ্কার ভাষায় বলি, এই সরকারের সংস্কার করার কোনো দায়িত্ব তার হাতে নেই, সাংবিধানিক দায়িত্ব নেই, মানুষের প্রয়োজনেও তার কোনো কিছু করার ক্ষমতা নেই। কারণ শুরুতেই আত্মীয়তাকরণ এবং পছন্দীকরণের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠা লাভ করেছে, তারা ফ্যাসিবাদ দ্বারা কোনোভাবেই কোনো আক্রান্ত হয়নি। তাদের 5টি লোক তার পুরা গোষ্ঠীর মধ্যে, পরিবারের মধ্যে খুঁজে পাওয়া যাবে না 5টি লোক নির্যাতিত হয়েছে। তারা বিচার করবে, বিচার করবে কারা? যারা নির্যাতনের শিকার হয়েছে। ফ্যাসিবাদ যাদের উপরে আক্রমণ করেছে, যারা সকাল 10টার সময় মির্জা ফখরুলের মতো মানুষ সকাল 7টায় উত্তরা বাসা থেকে রওনা করে কোর্ট পর্যন্ত যেতে সকাল 10টা বেজেছে, এই কোর্ট ওই কোর্ট ওই কোর্ট ওই কোর্ট 5টা 6টা হাজিরা দিয়ে তারপর তাকে বাড়ি ফিরতে হয়েছে সন্ধ্যায়। সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যারা অফিস ডিউটি পালন করেছে, দিনের পর দিন, মাসের পর মাস 400-500 মামলার শিকার হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, তারা না বুঝবে যে ফ্যাসিবাদ কি আক্রমণ করেছে, তাদের বিচার কিভাবে করতে হবে, কেন করতে হবে? এই আরাম এসে ঘুমিয়েছিল, হঠাৎ করে দেখে 5 তারিখে কি হয়ে গেছে, আত্মীয়তার সূত্রে উপদেষ্টা হয়ে গেছে, উনি এসে ফ্যাসিবাদের বিচার করুন। উনি তো ফ্যাসিবাদের মর্মার্থ তো উনি বুঝবেন না, উনি মুখ দিয়ে বলতে পারবেন, কিন্তু তার হৃদয় থেকে ফ্যাসিবাদ কি জিনিস এটা বোঝার, বোধগম্য হওয়ার তার কোনো সুযোগ নেই। জুলাই সনদ, হ্যাঁ অবশ্যই এটি একটি বড় আমাদের ছাত্র আন্দোলন, ছাত্র গণ অভ্যুত্থান, তাদের প্রতি সম্মান রেখে সকলের মতামতের ভিত্তিতে সাংবিধানিকভাবে আমরা স্বীকৃতি দিতেই পারি,
সেটাও তো আপনাকে পার্লামেন্ট প্রয়োজন। আপনি পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। আপনি এই যে অধ্যাদেশ কিন্তু একটা কালো বিষয়। এই অধ্যাদেশ কখনো জনগণের মতের প্রতিফলন ঘটে না। অধ্যাদেশের মাধ্যমে যা যা করা হয়েছে পরবর্তীতে অধিকাংশ সময়ে অধিকাংশ বিষয় ভুল প্রমাণিত হয়েছে। আপনাকে যা কিছুই করেন আপনাকে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে আপনি সুন্দর সুন্দর জিনিস সব জনগণ চাচ্ছে, আপনি জাতির সামনে পেশ করেন। জাতির সামনে পেশ করে এরপরে আপনি পরবর্তী সংসদে সেটা উত্থাপন করেন। সংসদে যদি আপনি পাশ করে নিয়ে আসতে পারেন সেটাই সাংবিধানিক ভিত্তি হিসেবে শক্তিশালী হবে। জি, ধন্যবাদ। ডেলেজ খান, দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ বেশ কয়েকবার রাজধানীতে মিছিল করেছে প্রকাশ্যে। শুধু তাই নয়, তারা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে। নির্বাচন ঘিরে নিজেদের শক্তি জানান দিতেই কি তারা এমনটা করছেন কিনা? যে কিছুক্ষণ আগে কিন্তু আপনি বলছিলেন যে তাদের কাছে হিউজ পরিমাণ কালো টাকা রয়েছে, এই টাকা দিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই পারে। শুধুমাত্র কালো টাকা না, আপনি দেখেন যে পুরো প্রশাসনটাকে তারা যে 15 বছর ধরে ঢেলে সাজিয়েছে, রিক্রুটিংটা যেভাবে করেছে, ইটস নট অনলি ইন পলিটিক্যাল স্পেকট্রাম, ইটস বিয়ন্ড দ্যাট। তারা গভর্নমেন্ট অফিসগুলোকে যেভাবে নিজেদের অনুকূলে সাজিয়েছে, পুলিশ যেভাবে দাঁড় করিয়েছে, মানে এর পৃথিবীর একটা বিস্ময় যে একটা দেশের রাষ্ট্রপ্রধান পালালে সাথে সাথে সেই দেশের পুলিশও পালায়া যায়, সেই দেশের মসজিদের, জাতীয় মসজিদের খাতিব পালায়া যায়। সো আপনি যে আওয়ামীয়াইজেশন যে ব্যাপারটা আছে, এটা এমনভাবে করা হয়েছিল টপ টু বটম যে এইটা আপনি যতক্ষণ পর্যন্ত রিমুভ অথবা রেকটিফাই না করতে পারবেন, সরাতে না পারবেন অথবা পরিশোধন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এটা তো আসলে ফ্যাসিস্ট এলিমেন্ট। শুধু মাথাটা সরাইছেন আপনি, মাথাটা কোথায় গেছে? মাথাটা দিল্লিতে আছে। দিল্লিতে কি সে মানে কারাবন্দি অবস্থায় আছে? তা না, সব ধরনের পলিটিক্যাল ম্যানুভার সে এখানে বসে করতে পারছে। তারা যেটা বলার চেষ্টা করতেছে যে কলকাতায় 1971 সালের মতো একটি প্রবাসী গভর্নমেন্ট তৈরি করবে। কিছুদিন পর শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতায় চলে আসবে, এসে তারপরে বাংলাদেশের মানে পলিটিক্সটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তো এই যে মানে পরিস্থিতিটা ভারত ওখানে তৈরি করে দিচ্ছে, এটা তো ভারতের ইন্ধনে হচ্ছে। ভারতকে অস্বীকার করতে পারবে? কোনো সুযোগ নেই। তাহলে এই পরিস্থিতি যদি আপনার পাশের দেশ তাদেরকে ক্রিয়েট করে দেয়, তাহলে দেশের ভেতরে ওদের যে এলিমেন্টগুলো আছে তারা তো আশখারা পায়। আপনি পুলিশ দিয়ে কাজ করাতে পারবেন না যতক্ষণ মতো তাদের রিক্রুটেড পুলিশ থাকবে। আপনি এই প্রশাসন দিয়ে কাজ করাতে পারবেন না যতক্ষণ মতো তাদের রিক্রুটেড প্রশাসনিক এলিমেন্টগুলো থাকবে। ঠিক আছে? আপনি রাস্তায় যে মিছিলটা দেখতে পাচ্ছেন, এটা তো আসলে খুব সস্তায় করা। ঠিক আছে? এই যে একদম রুট লেভেলের নেতাকর্মী যারা আছে তাদেরকে রেজোনেট করা খুব সোজা, কারণ তাদেরকে তো অনেক দিন ধরে ওই যে ট্রাইবালরা যেরকম করে না, একটা জিগির শেখানো হয়েছে, একটা স্লোগান শেখানো হয়েছে, যেটা অনেকটা দুরূদ শরীফের মতো তারা কন্টিনিউয়াস করে, এবং তাদের কিছু সুইচ তৈরি করা হয়েছে। এই সুইচে চাপ দিলেই তারা দেখবেন যে দীর্ঘ টান দিয়ে ওই স্লোগানটা দেয়। ঠিক আছে? তো এদের রাস্তায় যেটা দেখতে পাচ্ছেন তাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু যেটা আমাদেরকে বুঝতে হবে, এদের মধ্য দিয়ে তো হচ্ছে আপনি যে পরিকল্পনা করছেন সেটা বাস্তবায়ন করতে পারবেন। রাইট। আপনি ধোঁয়াটা দেখবেন না, আপনি দেখবেন আগুনের উৎসটা। আপনি যতক্ষণ পর্যন্ত সেই উৎসটাকে কারেক্ট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই জিনিসগুলো বন্ধ করতে পারবেন না, কারণ তাদেরকে তো খুব অল্প। একটু যোগ করি, এই যে চট্টগ্রামে পুলিশ মাইকিং করেছে যে আওয়ামী লীগের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে। এটাকে আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, এটার আমি লেটেস্ট পুলিশের ভাষ্য যেটা আমি দেখলাম, আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু আওয়ামী লীগ বলে নাই সম্ভবত। তারা বলছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেগুলো আছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলতে এখন মানে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া এই জায়গায় একটু একটা থিন লাইন আছে। আচ্ছা, আমি এটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিব না, আমি বরং এটাকে রিয়ালিটিতে থাকতে চাচ্ছি। সেটা হচ্ছে, যদি বলা থাকে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজনদেরকে ঘর ভাড়া দেওয়া হবে না, তাহলে তো মানে আওয়ামী লীগ আরো পরে আসে। তার আগে অন্যান্য যে উগ্রবাদী সংগঠন আছে, মানে আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত নাশকতায় হাত দেয় নাই। সুতরাং সেই জায়গাটায় সম্ভবত একটা ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে। বাট একই সাথে সরকারের এই যে দায়, এই দায় কার? এই দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের, কারণ উনি বলছেন আমি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করি নাই। বাট আবার এদিক থেকে মানে বেরিয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আমার যদি কার্যক্রম নিষিদ্ধ থাকে তাহলে কি আমি নিষিদ্ধ না? এই প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে পারবেন।
রহমতুল্লাহ, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে নদী থেকে বালু উত্তোলন, দখল, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর আলোকবালি ইউনিয়নের বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। দুঃখের বিষয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিএনপির এক পক্ষের ধারা হামলার শিকার হন বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এর আগেও বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে সাংবাদিকদের উপরে বিএনপির কিছু নেতাকর্মী হামলা করছে। জানতে চাই, সাংবাদিকদের উপরে আপনাদের এত আক্রোশ কেন? না না, আপনার অন্য কিছু বিষয় ছিল, যে বিষয়গুলো আমার একটু বলতে পারলে ভালো হতো। তো আপনি যেহেতু স্পেসিফিক্যালি বিষয়টা নিয়ে আসছেন, বাংলাদেশের যে কোনো জায়গায় দেখুন, বিএনপি ক্ষমতা আসার আগে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার আগে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, এটা আপনি জানেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা লাভ করেছে। এটা কিন্তু গল্প না, চাপাও না। এটা আপনি একজন লেখাপড়া করা মানুষ, আপনি নিজেই, এটা আপনার বয়স যেহেতু কম, আপনি দেখেন নাই, সো আপনি নিজেই এটা অনুধাবন করতে পারবেন। 4টি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত পত্রিকা রেখে বাকি সমস্ত পত্রিকাগুলিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং সাংবাদিকরা ফেরিওয়ালার ভূমিকা পালন করেছিল। আপনি যে নরসিংদীর একটা ঘটনা নিয়ে আসছেন, এরকম ঘটনা আরও 2-1 জায়গায় ঘটেছে, আরও অন্যরাও, আদালত চত্বরেও ঘটেছে এমন ঘটনা, অন্য জায়গায় ঘটেছে। এবং বিএনপি এ পর্যন্ত, আমি বলবো না যে বিএনপির লোকেরা এগুলো করে নাই, কারণ একটা অনিয়মতান্ত্রিকভাবে একটা সমাজ যখন চলতে থাকে, তখন যেই দলটার মানুষ বেশি থাকে, যেই দলের সঙ্গে সামাজিক সম্পৃক্ততা, সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকে, সেই দলের তকমা লাগানোটা খুব সহজ। এখানে দেখবেন আপনি কোনো পথ কিন্তু ব্যবহার করে নাই। তারপর আমি ধরে নিলাম, এই জন্য বলছি আপনাদের সাংবাদিকের প্রতি কেন আক্রোশ কেন, একটু জানতে চাই। এটাও আপনার প্রশ্নটা আমার মনে হয় যে ওইভাবে না করলে আমি খুশি হতাম। যিনি আপনার মতো করে উত্তর দেন। গণমাধ্যমের উপরে যিনি আক্রমণ করবেন, তিনি কোনো রাজনৈতিক দলের লোক হতে পারেন না, তিনি সন্ত্রাসী। এটা যদি আমার দলের পরিচয় নিয়েও কেউ করে, আমি এটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এবং অবৈধ বালি উত্তোলন না, অবৈধ যে কোনো কিছু, সেটা যদি বিএনপির নামেও করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে কেউ যদি দলের নাম ব্যবহার করে এই ধরনের অন্যায় কাজে জড়িত থাকে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং শুধু আইন শৃঙ্খলা বাহিনী, আমি একটু যোগ করি, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েই নয়, বিএনপি সাংগঠনিক ভাবেও কিন্তু ব্যবস্থা নিয়েছে। প্রায় 7,000 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে 7,000 নেতা কর্মীকে বহিষ্কার করেছে। নজিরবিহীন। কিন্তু এরপরেও কেন আপনারা নিয়ন্ত্রণে আনতে পারছেন না? নিয়ন্ত্রণের বিষয়টা হচ্ছে যে দলের হাতে তো এখন আপনার ওই পরিস্থিতিটা নাই, কারণ এলোমেলো অবস্থা। তো যেখানে আপনার পুলিশ যদি বলে যে নিষিদ্ধ কোনো কারো কাছে বাড়িঘর ভাড়া দিবেন না, এটা কোন ধরনের কথা রে ভাই? নিষিদ্ধ ঘোষিত যেই লোকটা অপরাধী না, সেই লোকটা কি বাংলাদেশে বসবাস করবে না? তার কি বউ ছেলে মেলে নাই? তার কি পরিবার নাই? তার কি আত্মীয় স্বজন নাই? তার কি এদিকে বসবাস করার অধিকার নাই? যিনি অপরাধী না, তাকে আপনি বলতেছেন বাড়ি ভাড়া দেওয়া হবে না, এটি কি প্রশাসনের কাজ? এটি তো একটা অথর্ব প্রশাসনের রূপান্তরিত হচ্ছে, দিন দিন অথর্ব গভর্নমেন্টে পরিণত হচ্ছে। তারা তো সামগ্রিকভাবে ব্যর্থ। এই যে আপনি বলতেছেন, এই যে বললেন গণভোটের কথা, ভাই গণভোট, আপনি গণভোট দিয়ে এখন কি করবেন? একটা ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, সাধারণ ছাত্রছাত্রীদের একটা নির্বাচন, সেই নির্বাচনটা আপনি প্রশ্নাতীত নির্বাচন করতে পারেননি। শিক্ষকরা প্রতিবাদ করেছেন, ছাত্ররা বলেছেন আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ এসছে, আবার শিক্ষকরা নির্বাচন বর্জন করেছে। এরকম একটা ছোট্ট জায়গা, যেটা ভাই বললেন যে এত বড় জায়গায় তারা নির্বাচন করবে কিভাবে? অনেক ইস্যু আছে, সেই ইস্যুগুলিকে আমাদের বোঝা উচিত। এবং এই যে আপনার ডাকসু জাকসু, এটা কি পিআর পদ্ধতি নির্বাচন হয়েছিল? এটার জন্য কি ইউনিভার্সিটি গিয়ে বলছে যে ছাত্র ভোট হবে? তারা ছাত্ররা বলুক পিআর পদ্ধতি হবে কিনা। এগুলি ভাই যার যার পরিকল্পনা, যার যার গেম, সে খেলার প্রচেষ্টা ব্যর্থ। কেন এই গেমগুলো খেলা হচ্ছে বিভিন্নভাবে? শুধুমাত্র দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং নির্বাচিত গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠা লাভ না করতে পারে, সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। এদের বিরুদ্ধে সরকারকে কঠোর হস্তক্ষেপ নেওয়া উচিত। এবং যেইখানে যেই দলের নাম ব্যবহার করুক, যার নাম ব্যবহার করুক, যদি আইন প্রয়োগকারী সংস্থা যদি
শক্তিশালী না হয়, তারা যদি ভূমিকা পালন করতে না পারে, আইন ডাকসু এবং জাকসুতে তো আপনাদের ভরাডুবি হয়েছে। জাকসুতে তো আপনারা তার আগে নির্বাচনের অংশগ্রহণ করেননি, মাঝপথে আপনারা চলে এসেছেন। তো ডাকসুতে মানে আপনাদের ভরাডুবির কারণে অনেকে বলছে যে নতুন প্রজন্ম চাঁদাবাজি আর দেখতে চায় না, এই যে এইগুলো হচ্ছে আপনাদের নেতাকর্মীরা অকারেন্স ঘটাচ্ছে। আমি তো আমাদের পরাজয় হয়েছে, আমি পরাজয় নিয়ে তো কিছু বলি নাই। আপনি যদি মানে এটার জন্য এটা দায়ী কিনা, কোনটা যে যারা চাঁদাবাজি বা দখল বাণিজ্য এগুলো দায়ী কিনা, যে নতুন প্রজন্মের সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? নতুন প্রজন্মকে আপনি তো ভাই একটা ব্যানার নিয়ে আসছেন, কি ব্যানার? একটা নিরপেক্ষ জোটের ব্যানার নিয়ে আসছেন, সেখানে আপনার বিভিন্ন রকমের কথাবার্তা আছে, এগুলো বললে তো খারাপ শোনা যাবে। আপনি গরু জবাই করে গরুর মাংস রেখে দিয়েছেন, যে ছাত্রটা আসবে তার জন্য গরুর মাংস রেখে দেওয়া হয়েছে। আপনি বাড়িতে বাড়িতে গিয়ে দেখে, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণত যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করে তারা তো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বেশি। দেখা যাচ্ছে বাপ ভ্যান চালায়, ছেলেটা ব্রিলিয়ান্ট, ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তার বাড়িতে গিয়ে সেখানে বলা হচ্ছে যে ছেলের তো অনেক টাকা খরচ হয়, তো আমরা ইনশাল্লাহ মাসে 5,000 টাকা করে আপনাকে দেব, আপনি যাতে ছেলেটা আমাদের এলাকার সম্পদ। এগুলো তো ভাই এক ধরনের মেকানিজম, তো সেইটা আর ভরাডুবি। এটা রাজনৈতিক বিষয় নিয়ে যদি চিন্তা করেন তাহলে মেকানিজম, কিন্তু এতে করে তো ওই পরিবারের সহযোগিতা হচ্ছে, আপনারা তো করতে পারেন। হ্যাঁ, কিন্তু উদ্দেশ্যটা তো সৎ না। আপনি একজনকে রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি চাকরি দিবেন, সেই চাকরির যদি উদ্দেশ্যই হয় যে ধানের শীষে ভোট দিতে হবে বা দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে বা হাত পাখায় ভোট দিতে হবে, শর্ত হয়, তাহলে সেটা তো আপনার স্বচ্ছ প্রক্রিয়া হলো না। আপনি মেধার ভিত্তিতে কর্মকাণ্ডে যদি মানুষকে বাধ্য করাতে পারেন কোটার বিরুদ্ধে, যেই কোটার বিরুদ্ধে, যেই মানুষ বাধ্য হয়ে আপনাকে ভোট দিবে, ভালোবেসে ভোট দিবে, ভালোবেসে আর বাধ্য হতে এক জিনিস নয় রহমতুল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে আর ভালোবাসা দুই জিনিস। আমি এখানে দুই ধরনের কথা আমি আপনার কাছে আরেকবার আসবো। আর ডেলেজ খান, আমি আপনার কাছে একটি বিষয় নিয়ে জানতে চাচ্ছি যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ 7 জন শীর্ষস্থানীয় তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফর করেছেন। তারা আফগানিস্তানের প্রধান বিচারপতি, মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। তাদের ভাষ্যমতে তারা গিয়েছেন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য রয়েছে, এমন ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে। আপনি এটাকে কিভাবে পর্যবেক্ষণ করবেন? তারা তো এখন সরকারে নেই, তাহলে দেশের ব্যবসা বাণিজ্য। আপনি যেহেতু পর্যবেক্ষণ চাচ্ছেন, তাহলে একটু ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে জিনিসটাকে বুঝতে হবে। নাম্বার 1 হচ্ছে যে আফগানিস্তান একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা ব্রিটিশ কলোনি ছিল, এরপরে রাশিয়ান লাল ফৌজ তাদেরকে শাসন করার চেষ্টা করেছে। রিসেন্টলি ইউএস আর্মিও কিন্তু সেখানে আফগানিস্তানকে শাসন করার চেষ্টা করেছে, এবং সর্বশেষ এই তালেবানরা ওই ইউএস আর্মিকে ঝাঁটাপেটা করে বিদায় করে দিয়ে দেশটা এই মুহূর্তে নিয়ন্ত্রণ নিয়েছে, রাইট? এখন বাংলাদেশ আর আফগানিস্তানের ভিতরে যদি আপনি তুলনা করেন, তাহলে আপনি কি দেখবেন? নাম্বার 1 হচ্ছে যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা প্রাপ্ত একটা দেশ, এবং এই দেশ এই মুহূর্তে নমিনাল জিডিপি হচ্ছে $460 বিলিয়ন, আর আফগানিস্তানের হচ্ছে এই মুহূর্তে 16 থেকে 20 বিলিয়ন US ডলার। আমাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 2650, আর ওদের পার ক্যাপিটা হচ্ছে 450। ঠিক আছে, আমরা হচ্ছি পৃথিবীর ইমার্জিং যে ইকোনমি আছে তার ভিতরে 35 নম্বরে আছি, ওরা একেবারে লোয়েস্ট ইকোনমিতে এখনো আছে, মানে ওদের নাম্বারিং করারও টাইম হয় নাই। এবার আসি হচ্ছে সামরিক সক্ষমতায়। আফগানিস্তান তো ল্যান্ডলক কান্ট্রি, কোনো নেভি নাই, ঠিক আছে? আমাদের আর্মি আছে, নেভি আছে, এয়ারফোর্স আছে, এবং গ্লোবাল র্যাঙ্কিংয়ে, এটার বলা হচ্ছে ফায়ার পাওয়ার র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংয়ে আমরা 145টা কান্ট্রির ভিতরে 35 নম্বরে আছি, আর আফগানিস্তান আছে 79 নম্বরে। তো এখন হ্যাভিং সেইড দ্যাট, আমি আপনার কাছ থেকে যেটা দেখতেছি যে আমার ডিফেন্স বাজেট হচ্ছে $4.8 বিলিয়ন US, আর ওর ডিফেন্স বাজেট বছরে $1 বিলিয়নেরও কম। এখন আমি আসলে একটু কনফিউজ যে আমাদের টিম যারা ওখানে গেছে তারা কি শিখাইতে গেছে না শিখতে গেছে? মানে আমি দুইটা দেশের যে কম্প্যারিজন আপনাকে দিলাম, তাতে তো আমার কাছে মনে হয় না যে তাদের কাছ থেকে শিখে আসতে হবে। আচ্ছা, ধর্মীয় ব্যাপার শিখতে যদি যায় তাহলে তো নবীর দেশ তো সৌদি আরব, আফগানিস্তানে তো নবী আসেন নাই। তাইলে এইখানে আপনি যে দলগুলোর নাম বললেন, তারা যে ওখানে গেছে তাদের উদ্দেশ্যটা কি সেটা বোঝার জন্য
আপনি যদি সিস্টেমেটিক থিঙ্কিং অ্যাপ্লাই করেন, তাহলে ফার্স্ট হচ্ছে যে এটা পার্টি টু পার্টি একটা হইতে পারে। কারণ হচ্ছে আফগান গভর্নমেন্ট তাদের স্বীকৃতি, গ্লোবাল স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন মুসলিম দেশে এরকম ইনভিটেশন পাঠায় যাতে ওরা আসে এবং তাদের মাধ্যমে কথাবার্তা বলে তারা লেজিটিমেসি পাওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ব্রাদারহুডের প্রেক্ষিতে হইতে পারে, কারণ যেই দলগুলো গেছে এগুলো তো সব ইসলামিক দল। সো তারা যে রাজনৈতিক মতাদর্শ আছে সেই মতাদর্শ থেকে হয়তো তাদের কাছে ওই ইডিওলজির ব্যাপারে জানতে গেছে, পলিটিক্সের ব্যাপারে। ঠিক আছে, সো এটা পার্টি টু পার্টি, স্টেট টু স্টেট এখনো হচ্ছে না। এখন এটার বাটারফ্লাই ইফেক্টটা কি সেটা চিন্তা করাটা খুব জরুরি। 1 নাম্বার হচ্ছে যে গ্লোবালি আমরা কিন্তু একটা সেকুলার কান্ট্রি, সোর্স অফ আমাদের ওই নাই। আমরা এখানে যে 3 জন বসে আছি, 3 জন 3 রকমের ড্রেস পরছি। আমি জাস্ট সিম্পল হাফ শার্ট পরে আসছি, ভাই পাঞ্জাবি পরে আসছে, আপনি স্যুট পরে আসছেন। আমরা তো ওই আফগান স্টাইলে ওই যে পাগড়ি দিয়ে তারপর করে ওই স্টাইলটা আমরা পছন্দও করি না, কারণ ওটা আমাদের স্টাইল না, উই ডোন্ট ওয়ান্ট। পলিটিক্যাল লিগেসিতে তো আমরা অনেক আগে আছি, ঠিক আছে, পলিটিক্যাল প্র্যাকটিসও আমরা আগে আছি। হ্যাঁ, আমাদের সমস্যা আছে, বাট তারপরে আফগানিস্তানের পলিটিক্যাল হিস্ট্রি আর আমাদের পলিটিক্যাল হিস্ট্রি যদি দেখেন, আমাদেরটা অনেক বেশি ভিভিড। ঠিক আছে, সাকসেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আমরা অনেক আগে আছি, শিক্ষার দিক থেকে আমরা আগে আছি, নারীর প্রগতির দিক থেকে আমরা আগে আছি। তো এই জায়গাটায় এসে আমার কাছে মনে হয় যে এটা একটা মানে একেবারেই হয়তো দলীয় পর্যায়ে একটা মানে ভিজিট, ওরকম ইনভাইটেশন হয়তো ছিল, সেখানে গেছে। বাট দেন আফগান সোসাইটি থেকে আসলে এই মুহূর্তে নেয়ার মতো আমাদের খুব বেশি কিছু আমি দেখি না। ঠিক আছে, এখন আমাদের যেই জায়গাটা আশঙ্কার ব্যাপার সেটা হচ্ছে যে পাকিস্তান এবং চায়না এই 2টা রাষ্ট্র কিন্তু আফগানিস্তানের যে তালেবান আছে তাদেরকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে। ওই প্রসেসে বাংলাদেশের আপনি লক্ষ্যগুলো দেখবেন, তালেবান গভর্নমেন্টকে কিন্তু বাংলাদেশ সরকার এখনো কোনো স্বীকৃতি দেয় নাই বোধহয় আনুষ্ঠানিকভাবে, বাট এমনিতে আমাদের আছে, মানে আন্ডারস্ট্যান্ডিং আছে। যেটা একটা রং মেসেজ ইন্টারন্যাশনাল কমিউনিটি এখান থেকে নিতে পারে সেটা হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশের একটা ইসলাম মানে ভিত্তিক রাজনীতি করা দল, মানে ইসলাম ভিত্তিক রাজনীতি করা দল বলবো আমি, যে তারা ওখানে কেন গেল, তাহলে কি আমরা শিফট করতেছি কিনা। আমরা তো মানে ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে পুরা বিশ্ব আমাদেরকে কিন্তু একটা চমৎকার মানে রেসপেক্টেড চোখে দেখে। কারণ আজকে ভারতের কথা চিন্তা করেন, হাজার হাজার মুসলমান মেরে ফেলতেছে তারা। ঠিক আছে, মসজিদ পাইলেই মনে করেন যে আগুন ধরায় ওটা ভেঙে দিচ্ছে, ভেতর থেকে মূর্তি বের করে বলতেছে এখানে আগে মন্দির ছিল। আরে ইসলাম তো 1400 বছর আগে আসছে, সনাতন ধর্ম আসছে আরো আগে। সুতরাং একটা আপনি যদি বলেন যে প্রত্যেকটা মসজিদের নিচে একটা করে মন্দির ছিল, তাহলে তো আপনি এটা চাইলেই মনে করেন যে প্রমাণ করার চেষ্টা করবেন। অদ্ভুত ব্যাপার, মানে যেই দেশ মনে করেন যে কাউ কোলা বানাইছে, মানে হচ্ছে গরুর মূত্র দিয়ে কোলা বানায় খায়, তারা আমাদেরকে এই লেসন দেওয়ার চেষ্টা করে যে আমাদের দেশের হিন্দু ভাই যারা আছে, সনাতনী ভাই যারা আছে, তারা নাকি আক্রান্ত হচ্ছে ওই জায়গায়। পারে নাই তো, এটা কেন দাঁড় করাতে পারে নাই? কারণ হচ্ছে যে বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিকটা এরকম, আমরা ওরকমই না। হ্যাঁ, পলিটিক্যাল মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, পলিটিক্যাল বাদেও আপনার সাথে আমার এমনিতেও তো সত্যতামি থাকতে পারে, বাট এইটাকে আপনি যখন মাইনরিটি কার্ড খেলার চেষ্টা করেন, এটা আর আন্তর্জাতিক বিশ্ব খাচ্ছে না। আন্তর্জাতিক বিশ্ব বলতেছে ভাই তোমরা তো বুচার, গুজরাটের কসাই হচ্ছে তোমাদের প্রধানমন্ত্রী। ঠিক আছে, গত পরশুদিন সম্ভবত একটা পডকাস্টে আমি দেখলাম যে ত্রিপুরার একজন মানে পলিটিশিয়ান, যে প্রদত্ত বিক্রম মাণিক্য, Right. উনি কিন্তু বলছিল যে চট্টগ্রাম দখল করে ত্রিপুরার ল্যান্ড রাষ্ট্র গঠনের। হাউ ডেঞ্জারাস আপনি চিন্তা করেন, যে তারা এটা প্রমোট করছে, মানে ভারতীয় মিডিয়া এটা প্রমোট করছে। এই যে ভদ্রলোক আছেন মাণিক্য সাহেব, উনি যেটা ক্লেম করতেছেন সেটা হচ্ছে যে ত্রিপুরার যে আদিবাসীরা আছে এবং বাংলাদেশের কুমিল্লা চট্টগ্রামের যে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছে আমাদের, এবং খাগড়াছড়িতে থাকা ত্রিপুরা যারা আছে, তাদের সঙ্গে নাকি উনি যোগসাজশ করতেছেন। এবং মিরেশ্বরে যে জায়গাটা দেয়া হয়েছিল 900 একর জায়গা, এটা নাকি তার ওই পরিকল্পনারই অংশ। তারা কি চায়, কোট আনকোট, আপনি ওই পডকাস্টে দেখতে পারবেন, সে পরিষ্কার বলছে যে 1971 সালেই মানে ভারতের উচিত ছিল যে মানে থেকে ফেনী থেকে যে ইয়াটা আছে, পার্বত্য চট্টগ্রাম আছে, এই অংশটুকু ত্রিপুরার সাথে অ্যাড করে ফেলা। এটা নাকি তাদের তখনকার পরিকল্পনা ছিল, এবং সেই পরিকল্পনা তখন না করে তারা নাকি ভুল করেছে। সে এখন ওই অমিত শাহকে নাকি সে রিকোয়েস্ট করছে যে আপনি এই যে মানে বাংলাদেশের যে খাগড়াছড়ি ত্রিপুরা আছে এবং ওখানকার যে
হিন্দুরা আছে তাদেরকে উনি ম্যানেজ করে দিবে, এবং এই মুহূর্তে বাংলাদেশে যেহেতু নির্বাচিত গভর্নমেন্ট নাই এবং দেশটা যেহেতু ইমব্যালেন্স অবস্থায় আছে, সো শেখ হাসিনার মানে সম্মতি নিয়ে তারা চাইলে এখনো এই দেশ মানে আমাদের এই চট্টগ্রাম দখল করে ফেলতে পারবে। কেন করতে চায় সেটাও সে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নাতে গিয়ে বলছে যে আমাদের 7 সিস্টার্স হচ্ছে চিকেন নেক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য নাকি এখন এটা করা দরকার। চিন্তা করেন কি পরিমাণ উগ্রবাদ তারা প্রশ্রয় দিচ্ছে। কারা দিচ্ছে? আপনি এই ভারতের ব্যাপারে মানে আমরা এই কথাগুলো বলতে আমাদের মিডিয়ায় আমরা লজ্জা পাই কেন? প্রথম জিনিস হচ্ছে আমাদের 54টা নদী তাদের সাথে আমরা শেয়ার করি, এইটার ভিতরে 36টা নদীতে অলরেডি তারা ড্যাম এবং ব্যারাজ লাগিয়ে দিয়েছে। কেন দিয়েছে? কারণ তাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশের নদী সব শুকায় ফেলবে তারা। ওই একটাই কষ্ট যে সিকিম এবং হায়দ্রাবাদের মতো যেহেতু তোদেরকে আমরা দখল করতে পারি নাই, সুতরাং তোদেরকে আমরা শুকিয়ে ফেলবো। এবং এতে তো আমাদের কৃষকরা তো মারা যাচ্ছে তিস্তার ফারাক্কার এই জায়গায়, 1 নাম্বার। 2 নাম্বার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে তাদের সাথে আমাদের 4096 কিলোমিটার একটা বর্ডার আছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, 3 দিক থেকে ঘিরে রাখছে তারা। দিস ইজ কনসিডার্ড দ্য মোস্ট ব্রুটাল বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড। বিএসএফ কে বুচার বলা হয়। বিএসএফ হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্তরক্ষী বাহিনী যাদেরকে বুচার বলা হয়। কেন বলা হয়? 2000 সাল থেকে অদ্যাবধি আমাদের সীমান্তে 1200 লোককে তারা গুলি করে মারছে। কারণ হচ্ছে তাদের রাষ্ট্রীয় পলিসি হচ্ছে সীমান্তে বাংলাদেশি দেখা মাত্র গুলি করবা, শুট অ্যাট সাইট, দ্যাট ইজ দেয়ার পলিসি। এবং 1200 জনকে মারছে কিসের জন্য? তাদের হাতে কোনো অস্ত্র ছিল? খালি হাতে সীমান্তের কাছে গেছে গুলি করে মেরে ফেলছে। পৃথিবীর আর কোনো সীমান্তে এই পরিমাণ মানুষ মারা হয় না। ঠিক আছে, আমরা এটা বলতে কেন লজ্জা পাই যে প্রতি 16 মিনিটে ভারতে মনে করেন যে ধর্ষণ হয়। ঠিক আছে, 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছে, তারপর থেকে অদ্যাবধি তারা গোয়া দখল করেছে, সিকিম দখল করেছে, হায়দ্রাবাদ দখল করেছে। এই 3টে রাষ্ট্রের যদি আপনার ভূমি যোগ দেন তাহলে বাংলাদেশের চেয়ে সাইজে বড়। এরকম একটা প্রতিবেশী যখন পাশে থাকে তখন তো আমাদের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। মুসলমান নিধন চলছে ক্রমাগতভাবে ওইখানে। এবার আসি হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্সের ব্যাপারে। $16 বিলিয়ন ব্যবসা তারা করে আর $2 বিলিয়ন ব্যবসা আমরা করি তাদের সাথে। তারা আমাদেরকে এটা এক সময় আমাদের মাথায় ঢুকায় দিছিল যে কলকাতায় না আসলে তো তোমরা চিকিৎসা ছাড়া মারা যাবা। 2 নাম্বার যে ভয়ঙ্কর জিনিসটা ঢুকাই দিছে সেটা হচ্ছে ভারতের বোটকা বোটকা পেঁয়াজ যদি তুমি না কিনো তাহলে তো তুমি পেঁয়াজ ছাড়া তরকারি খেতে হবে তোমাকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। এবং তারা বাংলাদেশকে শুধু একটা জিনিসই শেখ হাসিনার মাধ্যমে ট্রিট করতো, সেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে মেইনল্যান্ড ইন্ডিয়া হতে 7 সিস্টার্সে যাওয়ার ট্রানজিট স্টেশন। এছাড়া বাংলাদেশের আর কোনো ইম্পর্টেন্স তাদের কাছে নাই। এবং এইটা ইনশিওর করার জন্য ওই যে শেখ হাসিনা বলছে ভারতকে যা দিয়েছি তা আজাবুন মনে রাখবে, তো ভারত তো আসলে মনে রাখছে। শেখ হাসিনাকে তো আশ্রয় দিয়েছে, তার পুরা দলকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া। আওয়ামী লীগের তো বাংলাদেশে পলিটিক্স করার দরকারই নাই, তারা তো ইন্ডিয়াতে গিয়ে করতে পারে। এখন ভয়ঙ্কর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এখন হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিচ্ছেন কেন? এখন হঠাৎ করে আমাদের মনে করছে পোর্টগুলো কেন আপনি সব বন্ধ করতেছেন? কারণ ওই মজা চলে গেছে ওখান থেকে, এখন তো কালাদান হয়ে ঘুরে যেতে হবে আপনাকে। সো এই জায়গাটাতে এসে আমাদেরকে এই জিনিসগুলো ভারতের যে মানে আসল চেহারা এটা আমাদেরকে প্রকাশ করতে হবে আমাদের স্বার্থে। ভারত হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসী এবং একটা ব্যর্থ রাষ্ট্র। সেই ব্যর্থ রাষ্ট্র এতটা ব্যর্থ যে তার নিজের দেশে এখন 9টা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলতেছে। আর ওরা ফান্ডিং করে কাকে? কুকি চীন আর্মিকে। ওরা ফান্ডিং করে কাকে? আমাদের এক্স শান্তি বাহিনী যারা আছে তাদেরকে। রাইট? বাংলাদেশে আপনি যত সমস্যা দেখতেছেন তার 90% সমস্যার এই গিট্টুগুলো আসে হচ্ছে ইন্ডিয়া থেকে। কার মাধ্যমে আসে? রয়ের মাধ্যমে আসে। রয়ের স্টেশন চিফ এখনো মনে করেন যে ইনট্যাক্ট বাংলাদেশে। এগুলো বলতে লজ্জা পাই কেন আমরা? বলতে হবে তো এগুলা। অন্য কোনো গভর্নমেন্টে তো বলার সুযোগ ছিল না, বাট এখন তো মানে আমাদের এই সুযোগটা ছিল আন্তর্জাতিক বিশ্বকে এটা দেখানোর জন্য। আমরা কি আন্তর্জাতিক বিশ্বকে এটা দেখাইতে পারছি যে ভারত হচ্ছে সেই রাষ্ট্র যে রাষ্ট্র মনে করেন যে কানাডা এবং ইউএসএ তে তাদের রয়ের মাধ্যমে গুপ্ত হত্যা করেছে, তারা নির্জারকে মানে হত্যা করেছে কানাডাতে। পুরো বিশ্ব জানে, পুরো বিশ্ব জানে, এবং এইটা আমরা বলতে ভয় পাই। ধন্যবাদ ডেলেজকে আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ কোশ্চেন রহমতুল্লাহ, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ঐক্যমত্য কমিশনে গোয়ার্তুমি আচরণ করছে, মানে ঐক্যমত্য কমিশন গোয়ার্তুমি আচরণ করছে, যুক্তিতে না পেরে গায়ের জোরে কথা বলছেন, গ্রুপিং করছেন। এখন বলছেন আমরা কেন রাস্তায় গেলাম, আয়না নিজের চেহারা দেখুন, উত্তর পেয়ে যাবেন, এমন মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। তিনি ইঙ্গিত করে বলেছেন যে বিএনপির কথা, যে বিএনপি ওখানে যে গ্রুপিং করছে, গ্রুপিং করে পিআর পদ্ধতিকে বাধা দিচ্ছে, এই কারণে তারা রাস্তায় নেমে এসেছেন। আপনি কি বলবেন? না, গ্রুপিং বিএনপি করছে কোথায়? গ্রুপিং তো তারা করছে যারা তাদের সঙ্গে যুক্তিতে না পেরে রাস্তায় গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে। মানে রাজপথ উত্তপ্ত দেখিয়ে তারা
তাদের নিজেদের স্বার্থের প্রয়োজনটাকে তারা উদ্ধার করার চেষ্টা করতেছে। এবং জামাতের আইনজীবী তো আমি জানি না উনি বিএনপির জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের কোনো নীতি নির্ধারক কিনা। আর তিনি তো জামাতের আইনজীবী হিসেবে এই ধরনের কথা বলেছেন, এটাকে আমি এত বেশি গুরুত্ব সহকারে দেখতে চাই না। তবে বাস্তবতা হচ্ছে ঐক্যমত কমিশন, ঐক্যমতের ভিত্তিতেই সব কিছু করতে হবে। যেই বিষয়ে ঐক্য হবে না সেই বিষয়গুলো পরবর্তী পার্লামেন্টের জন্য অপেক্ষা করতে হবে। ঐক্যমত যেখানে হবে না সেখানে জোর করে কোনো কিছু করতে চাওয়া, এটাও এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। যে একটু ছোট করে জানতে চাইবো যে বিএনপি জামায়াতকে একজোট হয়ে নির্বাচনে আসার পরামর্শ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান। আপনারা তো মাত্র 7 বছর আগে দলীয় স্বার্থে জামায়াতকে নিয়ে এই মার্কা নিয়ে নির্বাচন করেছেন, তাহলে এখন একজোট হয়ে এই মার্কায় নির্বাচন করলে সমস্যা কোথায়, এমন একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটাকে আমি আরেকবার করব? না, বলেন। জি, বিএনপি জামায়াতকে একজোট হয়ে নির্বাচনে আসার পরামর্শ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান। আপনারা তো তিনি বলছেন যে আপনারা তো মাত্র 7 বছর আগেও দলীয় স্বার্থে জামায়াতকে ব্যবহার করেছেন, একই মার্কায় নির্বাচন করেছেন, তাহলে একজোট হয়ে এই মার্কায় নির্বাচন করলে সমস্যা যেমন কি বিএনপিকে বলা হয়েছে, বিএনপিকে জামাতকে ব্যবহার করেছেন। হ্যাঁ, কোথায়? জামাত তাদের প্রতীক ছিল না, তারা বিএনপিকে ধরে তারপর প্রতীকটা নিয়েছে, সেই প্রতীকে নির্বাচন করেছে। তো বিএনপি ব্যবহার করলো কোত্থেকে? তারা তাদের অস্তিত্ব টেকাবার জন্য সেদিন বিএনপির প্রতীক ব্যবহার করেছে। তারা এই 5ই আগস্টের পরেও বলেছে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছেন তারেক রহমান, এই আন্দোলনের সূতিকাগার হচ্ছে তারেক রহমান, বিএনপি। তারা 5ই আগস্টের কিছুদিন পূর্বে আমার উপস্থিতি আমি নিজে শুনেছি, ডক্টর শফিক সাহেব বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই স্ক্রিনে ছিলেন, বলে যে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমান চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রধান সিপাহসালার জনাব তারেক রহমান। আমি নিজে শুনেছি। এবং ডাক্তার শফিক সাহেব ধানের শেষ নিয়ে নির্বাচন করলেন। আর এখন 5 তারিখের কিছুদিন পরে এমনি তো অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলেছেন নির্বাচন নিয়ে, যা বলেছে আপনারও মনে আছে। না, একসময় বন্ধু এখন শত্রু কেন, একটু এটা ছোট করে জানতে চাইবো আমরা। একসময় বন্ধু মানে কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে বিএনপি আর জামাত আলাদা আলাদা রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে। মাঠের প্রয়োজনে, মাঠের প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে কারোর সঙ্গে কোনো বিষয়ে ঐক্যমত হতেই পারে। সেটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে বিএনপি জামাতের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শরিক ছিল, সেখানে তাদের রাজনৈতিক দর্শন কেউ কারোটা বিলীন করে আসেনি, যার রাজনৈতিক দর্শনে চলবে। এবং সেই ঐক্যটা ছিল যারা গণতন্ত্রকে হনন করেছে, অগণতান্ত্রিক শক্তি ছিল তাদের বিরুদ্ধে। এখন তো দৃশ্যমান নেই সেই অপশক্তিটা। এখন নিজেদের মধ্যে নিজেদের প্রতিযোগিতা করা এটা কোনো অন্যায় কাজ না। আচ্ছা, এবং রাজনৈতিক দর্শনের দিক থেকে কেউ একাকার হয়ে যায়নি। যার রাজনৈতিক দর্শনের ভিত্তিতে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হতেই পারে। এখন জামাত ইসলামীও মনে করছে যে এই সময় তাদের শক্তি পরীক্ষা করার সময়, তারা তাদের মিত্রদেরকে নিয়ে আলাদা, মিত্রদেরকে নিয়ে তারা কিন্তু আলাদা একটা জোট তৈরি করতে চাচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সময় থাকলে আরো অনেক কিছু জানার ছিল আপনার কাছে। সর্বশেষ একটি কোশ্চেন আপনাকে করতে চাই, 1 মিনিটে অথবা তার কম সময়ে উত্তর দিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে, গতকাল নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার দিন যত পার করছে দুর্নীতি আরো জেঁকে বসেছে। তিনি আরো বলেছেন দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। জুলাই গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে তারা দুর্নীতি দূর করবে। প্রশ্ন করতে চাই যে তারাই তো সরকারকে ক্ষমতায় বসিয়েছেন, এখন আবার এমন কথা কেন বলছেন? তারাও সরকারের ক্ষমতা ছিলেন, সরকারকে ক্ষমতায় বসানো তো তাদের একটা ছিলেন। হ্যাঁ, তিনি উপদেষ্টা ছিলেন। একটু ছোট করে জানতে চাইবো আপনার কাছে। ধন্যবাদ। আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে দুর্নীতি যে একটা বড় সমস্যা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি যত চমৎকার সিস্টেমই আনার চেষ্টা করেন বাংলাদেশে, যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মানসিকতাটা আমাদের ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে কোনো প্ল্যানই কাজে লাগাতে পারবো না। সুতরাং আমাদেরকে আগে রুট কজ অ্যানালাইসিসে যেতে হবে। মানুষ কেন দুর্নীতিগ্রস্ত হচ্ছে, কেন দুর্নীতিপ্রবণ হচ্ছে। নাহিদ সাহেবের এই বক্তব্যের কিছু অংশের সাথে আমি একমত,
আবার একই সাথে এত স্বল্প সময় উনি এই গভর্নমেন্টের স্টেকে ছিলেন যে তার পক্ষে আসলে এই বয়সে এসে হঠাৎ করে এত কিছু আত্মস্থ করা খুব ডিফিকাল্ট, বাট তার কনসার্নটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমরা জনতার দল কালেকটিভলি সবার সাথে বসে এই জায়গাটা নিয়ে কাজ করতে চাই। আমাদের বাচ্চারা জানে না যে কীভাবে সিস্টেমেটিকভাবে বাসে উঠতে হয়। আমাদের বাচ্চারা জানে না যে 20 জন বাচ্চা মিলে 20টা বিস্কুট নিবে, খাবলাখাবলি না করে মানে লাইন ধরে দাঁড়ালে পরে 20 জনই কিন্তু পায়। এই বেসিক ডিসিপ্লিনগুলো আমরা শিখাতে পারি নাই। সুতরাং আমরা আশা করব আমরা একটু আপনার দলকে একটু জিজ্ঞেস করতে চাই যে সামনে নির্বাচনে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা বা কিভাবে নিচ্ছেন? আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের রক্ষী বাহিনীর মতো অতটা সৌভাগ্যবান দল আমরা না। আমরা পদ্ধতিগতভাবে চেষ্টা করেছি আমাদের 122টা মানে নিবন্ধনের যে শর্ত আছে সেটা পূরণ করে আগামী কাল রবিবার ইনশাল্লাহ রেজাল্ট আসবে এবং আমাদের যে প্রস্তুতি আছে তা নির্বাচন কমিশন সরেজমিনে দেখেছে। ইনশাল্লাহ আমরা যেটা চেষ্টা করছি, আপনি প্রশ্ন করার জন্য ধন্যবাদ, আমরা গ্রাসরুট লেভেলে যাচ্ছি। একটা মাত্র জিনিস আমরা উপলব্ধি করছি, বাংলাদেশে এই মুহূর্তে লিডারশিপ ক্রাইসিস চলছে, নেতৃত্বের সংকট চলছে। কারণ আমাদের ভালো ভালো নেতা যারা আছে তাদেরকে গত 15 বছর ধরে দমন পীড়নের মাধ্যমে উৎখাত করা হয়েছে, কেউ কেউ দেশেও আসতে পারছে না। সুতরাং আমাদের দেশে ওই পরিবেশটা করতে হবে যেখানে একজন রাজনৈতিক নেতা কিন্তু অনেক বিসর্জন দিয়ে আসে ভাই। তার ক্যারিয়ার থাকে, তার পরিবার থাকে, তাদেরকে বিসর্জন দিয়ে তারা রাজনীতিতে আসে। এই যে নুরুল হক নূরের মতো এরকম অপঘাতে যেন আহত না হয়, এটা নিশ্চিত করতে হবে। আর একই সাথে আমাদের একটা জিনিস নিশ্চিত করতে হবে যে আমাদের যদি একটু মানে দেশপ্রেমিক, যারা দেশটাকে বিক্রি করবে না ভাই, এরকম কিছু রাজনৈতিক নেতা যদি আমরা সামনে আনতে পারি, তাহলে যখন আপনার মাথাটা ঠিক হয়ে যায় তখন নিচের জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কারণ তারা কিন্তু মাথাকে ফলো করে। সুতরাং আমরা ইনশাল্লাহ এটাই প্রমোট করার চেষ্টা করছি। আরেকটি বিষয় না বলে মানে প্রশ্ন করতে ইচ্ছে করছে, প্রশ্ন করেই ফেলি, সেটি হচ্ছে যে বর্তমানে যে তরুণদের দল আছে তারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন নিকট অতীতে, তো এগুলো আপনি কিভাবে দেখছেন? তারা তো অনেক আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি, আমার আন্ডারস্ট্যান্ডিং খুব ক্লিয়ার। আমি জানি না ভাই আমার সাথে এগ্রি করবেন কিনা। সেটা হচ্ছে আমার ছোট ভাই ওই বয়সের যে আছে, তাকে যদি আমি বলি যে তুই সাবধানে থাক ভাইয়া, তুই এখন মানে রাস্তায় যাইস না, মানে মামলা খাবি, তোর এখন ক্যারিয়ারের টাইম, তুই একটু পড়াশোনা কর ভালো মতে, তোর একাডেমিক সার্টিফিকেটগুলো হোক, ভালো একটা স্কলারশিপ পাইলে দেশের বাইরে যা, একটু পড়াশোনা করে আয়, এটা আমি আমার ভাইকে বলবো। আর একই বয়সী আরেকটা ছেলেকে আমি বলবো যে তুমি শাহবাগে যাও, রোদে মানে পুড়তে থাকো, বৃষ্টিতে ভিজতে থাকো, আমি ফ্রন্ট লাইনে তাদেরকে দিয়ে দিব। আমাদের তরুণ প্রজন্ম তো শিল্ড না, হিউম্যান শিল্ড না। আমার তো মানে ইসরায়েলি বাহিনীর মতো করে বিহেভ করতে পারি না। আপনি আমাকে বলেন আপনার ছোট ভাইয়ের কাছে আপনার প্রত্যাশা কি? পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকবে। ডাকসু ইলেকশন তো হচ্ছে, সমস্যা কই? পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকুক। হার্ভার্ডেও আছে, হার্ভার্ডেও মনে করেন যে এই পলিটিক্যাল বিভিন্ন ধরনের ডিবেট হয়, তাদের স্টুডেন্ট ইউনিয়ন পোল হয়, আমাদের দেশেও হচ্ছে, হোক। কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্সে যখন আপনি আসবেন তখন আসলে এই যে আপনি যে জিনিসগুলো বললেন, এই ভুলগুলো কেন হচ্ছে? আমি আপনার মাধ্যমে একটা জিনিসই বলতে চাই। আমার নবী, পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জন্ম থেকে আলামিন ছিলেন। তাহলে 40 বছর আল্লাহ তাকে টাইম নিল কেন নবুয়ত দেওয়ার জন্য? কারণ তার সেই এক্সপিরিয়েন্স দরকার ছিল, হার্ডশিপের ভেতর দিয়ে যাওয়া দরকার ছিল, শেখার দরকার ছিল। এই জিনিসগুলো না শিখে 20-22 বছর 25 বছর বয়সে এসে যদি আপনি কল্পনা করতে থাকেন যে রাষ্ট্র চালাবেন, যে ছেলেটা আজকে একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট করে একটা কর্পোরেট জব পাইতো, তার ভেতরে যদি আপনি ওই স্বপ্নে ঢুকায় দেন যে তুমি সব উপদেষ্টা হবা, তাহলে তো কনফিউজ হয়ে যাচ্ছে এই বয়সে। আরে আমার এই বয়সে এসে, ভাইয়ের এই বয়সে এসে 3টা বছর টেস্ট এন্ড ট্রাই করতেই পারি আমরা, কারণ আমরা সাকসেস দেখে আসছি পেছনে। কিন্তু আমার ছোট ভাইটার এই যে ভাইটাল একটা টাইম যাচ্ছে, এই টাইমে 3টা বছর যখন অপচয় হবে তখন কি হবে? ও যখন একটা চাকরি ইন্টারভিউ দিতে যায় তখন কিন্তু সে তার স্কিল দেখে, তার এডুকেশনাল সার্টিফিকেট দেখে। সুতরাং এই জায়গাটাতে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের ছোট ভাই নবীন যারা আছে তারা পলিটিক্যাল অ্যাসপিরেশন শো করছে। রাজনীতিতে তাদের যারা বড় ভাই আছেন তারা কেন সৎ পরামর্শ দিচ্ছেন না? এখন সমস্যাটা হয়ে গেছে যে ওই যে নেপথ্যে থেকে তো রাজনীতি হয় না, রাজনীতির জন্য তো সামনে আসতে হয়। আপনি যদি আপনার মতাদর্শ আনতে চান তাহলে সামনে আসতে হবে। এখন যারা নেপথ্যে আছে তারা হয়তো ফান্ডিং দিবে, তারা হয়তো দিক নির্দেশনা দিবে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি একটা সার্টেন সার্কিটের উপরে কতটুকু লোড দিতে পারবেন সেটারও তো একটা ব্যাপার আছে, তাই না? যে লোডটা আজকে আমার সিনিয়র পলিটিশিয়ান কলিগ নিতে পারবে, এই লোডটা তো একটা তরুণ ছেলে নিতে পারবে না। কারণ তার কিন্তু
এই পলিটিক্যাল অ্যাসপিরেশনের পাশাপাশি তার জীবনের এক্সপেকটেশনও তো রয়ে গেছে, তারও তো শখ হয় জি। যে ওই যে একটু কি হাঁসের মাংস খেতে ওয়েস্টিনে যেতে। আমি তো এটাকে একেবারেই ইয়ে করি না, মানে দোষের চোখে দেখি না। আরে ওর বয়সটাই তো এরকম, সে একটু যাবে দেখতে, এটা তো তার দেখতে ইচ্ছা করে। কিন্তু এই দুটাকে ব্যালেন্স করার জন্য যে মানে বয়সটা দরকার, যে মোটিভেশনটা দরকার, এটার জন্য একটু সময় দিন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। রহমতুল্লাহ, আপনাকেও ধন্যবাদ যে এত সুন্দর একটি আলোচনায় অংশ নেওয়ার জন্য। অনেক কিছু জানার ছিল, যদি সময় হাতে আরো থাকতো তাহলে অনেক কিছু হয়তো আমরাও জানতে পারতাম, দর্শক। Thank you very much for having me. Thank you ধন্যবাদ so much. আপনাদেরকে। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।